হ্যালো বন্ধুমন, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত, যেখানে আমরা আপনাকে বইয়ের জ্ঞান সহজ ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দিই। আজ আমরা নিয়ে এসেছি এমন এক বইয়ের গল্প যা লক্ষ লক্ষ মানুষের চিন্তা ভাবনা ও জীবনকে বদলে দিয়েছে। আমরা কথা বলছি রবার্ট কিওসাকির বেস্টসেলার বই রিচ ড্যাড পুওর ড্যাড নিয়ে। এই বইটি আপনাকে শেখায় টাকার আসল অর্থ, ফাইন্যান্সিয়াল এডুকেশন অর্থাৎ আর্থিক শিক্ষা এবং ধনী হওয়ার মানসিকতা। এতে আছে দুই বাবার গল্প, একজন ধনী বাবা রিচ ড্যাড, আরেকজন গরিব বাবা পুওর ড্যাড। দুজনের চিন্তাধারা, সিদ্ধান্ত এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি কিভাবে তাদের আর্থিক অবস্থাকে প্রভাবিত করেছে সেটি এই বইয়ের মূল বার্তা। এই ভিডিওতে আমরা আপনাকে রিচ ড্যাড পুওর ড্যাড এর গুরুত্বপূর্ণ শিক্ষা, মূলনীতি এবং অনুপ্রেরণাদায়ক গল্পগুলো সহজ ভাষায় বুঝিয়ে দেব। যদি আপনি আপনার আর্থিক জীবনকে আরও ভালো করতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য একরকম গাইডের কাজ করবে। এখানে আপনি জানতে পারবেন টাকা কিভাবে আপনার জন্য কাজ করতে পারে, সম্পদ আর দায়ের মধ্যে পার্থক্য কি, কেন ফাইন্যান্সিয়াল শিক্ষা স্কুলের বইয়ের চেয়েও বেশি জরুরি, এবং কিভাবে ধনী মানুষ তাদের চিন্তাধারা দিয়ে ধনী হয়ে ওঠে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের লক্ষ্য আপনাকে এমন জ্ঞান দেওয়া যা আপনার জীবনকে এক নতুন দিকে নিয়ে যেতে পারে। চলুন তাহলে দেরি না করে শুরু করি এই চমৎকার যাত্রা, আর জানি রবার্ট কিওসাকির এই মহান বই আমাদের কি শেখায়। রবার্ট কিওসাকি, যিনি এই বইয়ের লেখক, তার ছিল দুইজন বাবা। একজন বাবা ছিলেন উচ্চশিক্ষিত পিএইচডি ডিগ্রিধারী, কিন্তু তিনি সারা জীবন গরিবই রয়ে গেলেন এবং গরিব অবস্থাতেই মারা যান। তাই রবার্ট তাকে পুওর ড্যাড বা গরিব বাবা বলতেন। আরেকজন বাবা ছিলেন খুব বেশি শিক্ষিত না হলেও তিনি ছিলেন অত্যন্ত ধনী, তাই রবার্ট তাকে রিচ ড্যাড অর্থাৎ ধনী বাবা বলতেন। এখন প্রশ্ন হলো, একজন মানুষের দুই বাবা কিভাবে হতে পারে? আসলে রবার্টের গরিব বাবা ছিলেন তার নিজের জৈবিক বা রিয়েল বাবা, আর ধনী বাবা ছিলেন তার বন্ধু মাইকের বাবা। রবার্টের গরিব বাবা সবসময় চাইতেন যে রবার্ট ভালোভাবে পড়াশোনা করুক, একটি বড় কোম্পানিতে চাকরি পাক এবং ভবিষ্যৎটা নিরাপদ করে ফেলুক। কিন্তু তার ধনী বাবা চাইতেন যে রবার্ট যেন জীবনে চ্যালেঞ্জ নেয়, কারণ সব শিক্ষা শুধু স্কুলে শেখা যায় না, অনেক শিক্ষা জীবনের অভিজ্ঞতা থেকেই আসে। স্কুলের পড়াশোনা ভালো গ্রেড দিতে পারে, কিন্তু জীবনের পড়াশোনা শেখায় আসল বুদ্ধি। অবশ্যই শিক্ষার মূল্য আছে, কিন্তু শুধু তার উপর নির্ভর করে সবকিছু পাওয়া যায় না। তাহলে এখন প্রশ্ন, আমাদের কি করতে হবে আর কিভাবে করতে হবে? প্রথম শিক্ষা হলো, ধনী মানুষ টাকার জন্য কাজ করে না। শুনতে একটু অদ্ভুত লাগলেও আসুন বুঝে নিই। একজন মানুষ ছিল যার কাছে একটি গাধা ছিল। যখনই সে গাধার কাছ থেকে কাজ করাতে চাইত, সে গাধার সামনে একটি গাজর ঝুলিয়ে দিত। গাধাটি ভাবত সে একদিন সেই গাজরটি খেতে পারবে, তাই সে সারাক্ষণ কাজ করে যেত। কিন্তু আসলে সে কখনো গাজরটি পেত না, কারণ সেটি ছিল এক প্রলোভন, এক ফাঁদ। অনেক মানুষও সেই গাধার মতো, তারা সারা জীবন শুধু টাকার পিছনে ছুটে চলে, ভাবতে থাকে একদিন ধনী হবে, কিন্তু টাকা সবসময় তাদের জন্য এক দূরের স্বপ্নই থেকে যায়। টাকার জন্য শুধু কাজ না করে চেষ্টা করুন যাতে টাকাই আপনার জন্য কাজ করে। যখন আপনি ধনী হতে চান, তখন শুধু অর্থ উপার্জনের জন্য কাজ করবেন না, কারণ এই পথে ভয় আর লোভ আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। আপনি ভয় পান যদি গরিবই থেকে যান, তখন আপনি আরও বেশি কাজ করেন, আর লোভে পড়ে আপনি টাকার সঙ্গে জড়িত সব সুন্দর জিনিসের কল্পনা করতে থাকেন। এই ভয় আর লোভের ফাঁদ থেকে বেরিয়ে আসাই হলো প্রথম শিক্ষা। পয়সার জন্য কাজ করো না, পয়সাকে তোমার জন্য কাজ করতে শেখাও। লোকেরা এই একই ফাঁদে পড়ে যায়, তাই টাকার পেছনে ছোটা বন্ধ করো, বরং টাকাকে তোমার পেছনে ছুটতে বাধ্য করো। তোমার যদি চাকরি হয়ে থাকে, তবে প্রতিদিন কাজ করতে যেও না এই ভেবে যে মাসের শেষে একটা পেচেক পাবে, কারণ সেই পেচেক দিয়ে কেবল কষ্টে তোমার বিলগুলো মেটে। এভাবেই প্রতি মাসে একই গল্প চলতে থাকে। তারপর তুমি বিরক্ত হয়ে আরেকটা চাকরি খুঁজে নাও, আরও বেশি পরিশ্রম করো, কিন্তু তখনও তুমি টাকার জন্যই কাজ করছো, আর এই কারণেই তুমি কখনো ধনী হতে পারো না। সত্যের মুখোমুখি হও, তোমার জবাবদিহি তোমার নিজের জন্য, অন্য কারো জন্য নয়। তাই তোমার সব প্রশ্নের উত্তরও তোমাকেই নিজের কাছ থেকে খুঁজে নিতে হবে। নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি শুধু নিরাপত্তার জন্য কাজ করছো, এমন একটা চাকরি যেখানে তোমাকে কখনো বের করে দেবে না, নাকি তুমি শুধু সামান্য কিছু টাকা রোজগারের জন্য কাজ করছো আর ভাবছো একদিন হয়তো এর মাধ্যমেই তুমি ধনী হয়ে যাবে? না, সেটা কখনো সম্ভব নয়।
যদি তোমার উত্তর না হয় তবে প্রথম কাজ হবে নিজের মন থেকে ভয়টা দূর করা, কারণ টাকা কম উপার্জনের ভয় আর লোভ এই দুটোই মানুষকে না ভেবে কাজ করতে বাধ্য করে, আর এই তাড়াহুড়ো আমাদের ব্যর্থতার দিকে ঠেলে দেয়। অবশ্যই আমাদের সবার মধ্যেই ভয় আর আকাঙ্ক্ষা থাকে, এটা স্বাভাবিক, কিন্তু সেই অনুভূতিগুলোকে এতটা প্রভাব বিস্তার করতে দিও না যে তারা তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে ফেলে। ভালো হবে যদি তুমি যা করো সেটা করার আগে ভালোভাবে চিন্তা করো। শুধু হৃদয় নয়, মাথা দিয়েও ভাবো। প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি সত্যিই যতটা করতে পারি ততটা করছি? আমি কি আমার সমস্ত সম্ভাবনাকে কাজে লাগাতে পারছি? সাধারণ মানুষের মতো ভাবা বন্ধ করো, যারা শুধু টাকার জন্য কাজ করে। এই ভাবনাটাও বাদ দাও যে আমার বস আমাকে কম টাকা দেয়, আমার আরও পাওয়া উচিত। সব সময় মনে রাখবে, তোমার সমস্যার জন্য তুমি নিজেই দায়ী, অন্য কেউ নয়। যদি তোমার বস তোমার বেতন না বাড়ায় তবে তাকে দোষ দিও না। যখন তুমি নিজের সমস্যার দায়িত্ব নিজের হাতে নাও তখন সমাধানও তোমার হাতেই আসে। এটাই ছিল সেই প্রথম শিক্ষা এবং প্রথম নীতি যা অমির বাবা রবার্টকে শিখিয়েছিলেন। এই শিক্ষার একটা অংশ ছিল অমির বাবা রবার্টকে একটা দোকানে কাজ করতে পাঠান। ওই কাজের জন্য তাকে কোনো টাকা দেওয়া হয়নি, তবুও সে মন দিয়ে কাজ করেছিল, আর এর ফল হিসেবে তার মাথায় অনেক নতুন আইডিয়া আসতে থাকে কিভাবে টাকাকে নিজের জন্য কাজ করানো যায়। সে লক্ষ্য করেছিল দোকানের এক কর্মচারী কমিক বইগুলোর সামনের কভার দুই ভাগে ছিঁড়ে ফেলে, অর্ধেক নিজের কাছে রাখে আর বাকি অংশ ফেলে দেয়। রাতে এক ডিস্ট্রিবিউটর দোকানে আসত, সে ওই ছেঁড়া অংশগুলো ফেরত নিয়ে নতুন বই দিত। তখন রবার্ট তাকে জিজ্ঞাসা করল, পুরনো কমিক বইগুলো কি সে নিতে পারে? ডিস্ট্রিবিউটর বলল, নিতে পারবে, তবে বিক্রি করা যাবে না। এটা থেকেই রবার্টের মাথায় নতুন ব্যবসার ধারণা এলো। সে ওই পুরনো কমিক বইগুলো বন্ধুদের এবং অন্য বাচ্চাদের পড়ার জন্য ভাড়ায় দিতে শুরু করল। প্রতি বইয়ের জন্য 10 সেন্ট ভাড়া নিত, আর বই পড়ার সময়সীমা ছিল 2 ঘন্টা। অর্থাৎ সে বইগুলো বিক্রি করত না, শুধু পড়ার সুযোগ দিত। এই কাজের জন্য তাকে নিজে দোকানেও বসতে হতো না। সে মাইকের বোনকে কাজের জন্য রেখে দেয়, যাকে প্রতি সপ্তাহে $1 বেতন দিত। এক সপ্তাহেই সে প্রায় $9.5 লাভ করে। এভাবেই সে শিখেছিল যে টাকাকে নিজের জন্য কাজ করতে শেখাও, নিজে টাকার জন্য কাজ করো না। লোকের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখা ভুলে যায়, পয়সা কিভাবে ধরে রাখা যায়। তুমি যতই টাকা কামাও না কেন, তাকে ধরে রাখাটাই আসল কৌশল। আর যদি এই কৌশল তুমি শিখে ফেলো, তাহলে কোনো কঠিন সময়, হঠাৎ কোনো জরুরি অবস্থা অথবা কোনো খারাপ সময় আসলেও তুমি সহজেই তা মোকাবিলা করতে পারবে। বরং যদি তুমি সঠিকভাবে পরিকল্পনা করো, তাহলে খারাপ সময় আসবেই না হয়তো। যেমন লটারি জেতা লোকেরা প্রথমে কয়েক বছর ভালোই কাটায়, কিন্তু পরে আবার আগের অবস্থায় ফিরে যায়। অধিকাংশ মানুষের প্রশ্ন থাকে, কিভাবে ধনী হব, ধনী হতে হলে কি করতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর শুনে অনেকেই হতাশ হয়, কিন্তু আসল উত্তর হলো প্রথমে নিজেকে ফাইন্যান্সিয়ালি শিক্ষিত করো, মানে ফাইন্যান্সিয়াল লিটারেসি। ভাবো, যদি তুমি একটা বিশাল ভবন বানাতে চাও, তাহলে আগে গভীর গর্ত খুঁড়ে শক্ত ভিত্তি তৈরি করতে হবে। কিন্তু যদি ছোট একটা ঘর বানাতে চাও, তাহলে 6 ইঞ্চি কংক্রিটের স্ল্যাব দিলেই হবে। দুঃখের বিষয় হলো, আমাদের বেশিরভাগ মানুষ 6 ইঞ্চি স্ল্যাবের ওপরই একটা এম্পায়ার স্টেট বিল্ডিং তুলতে চায়, আর যখন তারা তা করতে চায়, ভবনটি ভেঙে পড়াই স্বাভাবিক। গরিব বাবা চেয়েছিলেন রবার্ট যেন ভালোভাবে পড়াশুনো করে, কিন্তু ধনী বাবা চেয়েছিলেন সে যেন আর্থিকভাবে শিক্ষিত হয়, ফাইন্যান্সিয়ালি লিটারেট হয়। স্কুল আমাদের শুধু ঘর বানাতে শেখায়, কিন্তু শক্ত ভিত্তি কিভাবে গড়া যায় সেটা নয়। শিক্ষার অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু বাস্তব জীবনে ওটাই সব নয়। এবং এখানেই আসে তৃতীয় শিক্ষা, দায় এবং সম্পদের মধ্যে পার্থক্য বোঝো, আর সব সময় সম্পদ কেনো। ধনী মানুষ জানে আসল সম্পদ কি, তাই তারা সেটাই কেনে। ধনী বাবা বিশ্বাস করতেন কিস প্রিন্সিপালে, মানে কিপ ইট সিম্পল স্টুপিড, অর্থাৎ সবকিছু সহজ রাখো। তিনি রবার্ট এবং তার বন্ধু মাইককে এই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন, যার কারণে তারা শক্ত ভিত্তি তৈরি করতে পেরেছিল। এই নীতির মূল কথা হল, দায় ও সম্পদের মধ্যে পার্থক্য বোঝো আর সম্পদ কেনো। কিন্তু যদি এটা এতটাই সহজ হয়, তাহলে সবাই ধনী হয়ে যেত না? আসলে এটা এত সহজ যে বেশিরভাগ মানুষ এই নিয়ে ভাবেই না। তারা ভাবে তারা দায় আর সম্পদের পার্থক্য জানে, কিন্তু তারা জানে শুধু লিটারেসি, ফাইন্যান্সিয়াল লিটারেসি নয়। মানে আয়ের হিসাব, মানে ইনকাম স্টেটমেন্ট তোমার লাভ ক্ষতির বিবৃতি হিসাবে ভাবতে হবে। সহজভাবে বললে, আয় মানে তোমার হাতে কত টাকা এলো, ব্যয় মানে কত টাকা বেরিয়ে গেল। ব্যালেন্স শিট বলে দেয় তোমার সম্পদ ও দায়ের ভারসাম্য কেমন। অনেক শিক্ষিত হিসাবরক্ষকও জানে না এই দুয়ের সংযোগ কোথায়। আসলে সম্পদ হলো সেই জিনিস যা তোমার জন্য টাকা আনে,
যেমন ধরো তুমি একটা বাড়ি কিনে সেটি ভাড়ায় দিলে, ভাড়ার টাকায় তুমি ঋণও শোধ করতে পারো, ফলে বাড়িটাও তোমার হলো আর আয়ও হচ্ছে। অন্যদিকে দায় হলো এমন কিছু যা তোমার পকেট থেকে টাকা বের করে নেয়। যেমন যদি তুমি একটা বাড়ি কিনে সেটিতে নিজেই থাকো, তাহলে কোনো ভাড়া পাবে না। তাই বুঝতে পারছো, ধনী হতে চাইলে সম্পদ কেনো, আর গরিব থাকতে চাইলে দায় কিনতে থাকো। ধনী মানুষের কাছে বেশি টাকা থাকে কারণ তারা কিস প্রিন্সিপাল মেনে চলে, কিপ ইট সিম্পল স্টুপিড। অন্যদিকে গরিবরা এই নীতিটা বোঝেই না। তাই জোর দেওয়া হচ্ছে শুধু শিক্ষিত নয়, আর্থিকভাবে শিক্ষিত হও। শুধু সংখ্যায় কিছু হয় না, পরিবর্তন আসে যখন তুমি নিজের গল্প নিজে লিখতে শেখো। বেশিরভাগ পরিবারে দেখা যায় যে বেশি পরিশ্রম করে তার কাছে টাকাও বেশি থাকে, কিন্তু লাভ কি যদি সব টাকা দায়েই খরচ হয়ে যায়? চলো দেখি মধ্যবিত্ত মানুষ কিভাবে তাদের টাকা খরচ করে। তারা বেশিরভাগ টাকা খরচ করে মর্টগেজ, বাড়ি ভাড়া, গাড়ির ঋণ, বাড়ি কেনার লোন, ক্রেডিট কার্ড বিল, স্কুলের ফি, বিদ্যুৎ বিল, আরও কত কি। ফলে তারা সারা জীবন মধ্যবিত্তই থেকে যায় বা অনেক সময় নিচের স্তরেও নেমে যায়, কারণ তাদের সব আয় দায়ের পেছনেই খরচ হয়। তাদের সমস্ত উপার্জন এই খরচেই শেষ হয়ে যায়। অন্যদিকে দরিদ্র মানুষদের কথা ভাবলে দেখা যায় তাদের তেমন কোনো দায়-দায়িত্ব নেই, কিন্তু তাদের কোনো সম্পদও নেই। তারাও টাকা রোজগার করে, বেতন পায়, কিন্তু প্রতিদিনের খরচে সব শেষ হয়ে যায়। ধরা যাক একজন গরিব মানুষ মাসে $1000 উপার্জন করে। এর মধ্যে $300 যায় ছোট্ট একটা বাড়ির ভাড়ায়, $200 যায় যাতায়াতে, $200 ট্যাক্সে, আর $300 খাবার আর কাপড় চোপড়ে। তাহলে তার হাতে থাকে কত? কিছুই না। কখনো কখনো তাকে ঋণ নিয়ে চলতে হয়, ফলে সে আরও বেশি গরিব হয়ে পড়ে। এর ঠিক বিপরীতে ধনী মানুষ সম্পদ কেনে, আর সেই সম্পদ থেকেই তারা আরও বেশি টাকা আয় করে। তাদের আয় ক্রমে দ্বিগুণ চতুর্গুণ হতে থাকে। ধনী মানুষ মূলত মস্তিষ্ক দিয়ে কাজ করে। তারা ঋণ নিয়ে একটি বাড়ি কেনে, তারপর সেটি ভাড়া দিয়ে দেয়। এর ফলে পরিশ্রম না করেই প্রতি মাসে ভাড়া পায়। সেই ভাড়ার টাকায় ঋণের কিস্তিও দেয় এবং তবুও কিছু টাকা নিজের পকেটে থাকে। ধরা যাক ঋণের কিস্তি $1, তাহলে সে বাড়ির ভাড়া রাখে $2, $1 ব্যাংকে দেয় আর $1 নিজের কাছে রাখে। এভাবেই সে পরিশ্রম ছাড়াই টাকা উপার্জন করে। আসলে ধনী বাবা আর গরিব বাবার মধ্যে পার্থক্য কেবল চিন্তার। কিভাবে টাকা খরচ করতে হবে এই বিষয়টাই আসল কথা, আর কিছু নয়। 1967 সালের দিকে যদি শিশুদের জিজ্ঞেস করা হতো বড় হয়ে তারা কি হতে চায়, তাহলে প্রায় সবাই বলতো ভালো নম্বর পেয়ে ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে। সবাই ভাবত ভালো নম্বর পেলে অনেক টাকা উপার্জন করা যাবে, কিন্তু তাদের মধ্যে অনেকেই আজ ডাক্তার হলেও অনেকেই এখনো অর্থনৈতিকভাবে সংগ্রাম করছে, কারণ তারা মনে করেছিল বেশি টাকা উপার্জন করলেই সব সমস্যা মিটে যাবে। কিন্তু আজকের যুগে ব্যাপারটা তেমন নয়। আজকের দিনে অনেকেই চায় খ্যাতনামা অ্যাথলিট বা কোনো কোম্পানির সিইও বা সিনেমা তারকা বা রকস্টার হতে। তারা জানে শুধু ভালো পড়াশুনো আর ভালো নম্বরের উপর নির্ভর করে সফল হওয়া যায় না। আজকাল আর্থিক দুর্দশা বা ফাইন্যান্সিয়াল নাইটমেয়ার একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ নবদাম্পত্য ভাবে এখন তো দুজনই উপার্জন করছে, তাই আয় দ্বিগুণ হবে। ছোট একটি বাড়িতে থাকতে থাকতে তারা বড় বাড়ির স্বপ্ন দেখতে শুরু করে, তাই তারা সঞ্চয় শুরু করে। এর ফলে তাদের সমস্ত মনোযোগ থাকে শুধু ক্যারিয়ার গড়ার দিকে। আয় বাড়তে থাকে আর সেই সঙ্গে খরচও বেড়ে যায়। সমস্যাটা এখানেই, যদি আপনি আর্থিক জ্ঞান ছাড়াই টাকা উপার্জন করেন অথবা না ভেবে খরচ করেন, তাহলে আপনি আগের থেকে আরও বেশি খরচ করতে শুরু করেন। এটাই এক অনন্ত চক্র যা থামে না। এখন নতুন দম্পতির কাছে এত টাকা হয়েছে যে তারা বড় একটি বাড়ি কিনতে পারে। তাদের মনে হয় তারা এখন কিছুটা ধনী হয়েছে, কিন্তু বাস্তবে তারা সেই সঙ্গে নতুন নতুন দায়-দায়িত্বও কিনে নিয়েছে। তাদের নগদ প্রবাহে এখন প্রপার্টি ট্যাক্সের খরচ বেড়েছে, নতুন গাড়িও চাই, নতুন আসবাবও দরকার, সবই নতুন। তাদের দায় ক্রমেই বাড়ছে এবং সাধারণত এমনটাই হয়, আয় যেমন বাড়ে খরচও তেমনই বাড়তে থাকে। তারপর একদিন হঠাৎ সত্যিটা স্পষ্ট হয়, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা র্যাট রেসের মধ্যে পুরো দামে ফেসে যাই। এমন মানুষরাই লেখক রবার্ট কিওসাকির কাছে এসে জিজ্ঞেস করে কিভাবে ধনী হওয়া যায়। কিন্তু আসলে এই প্রশ্নটাই মূল সমস্যা, কারণ সবাই মনে করে টাকাই সব সমস্যার সমাধান। এই ধারণাটাই ভুল। সমস্যাটা এটা নয় যে তারা যথেষ্ট টাকা উপার্জন করছে না, বরং এটাই যে তারা যা উপার্জন করছে সেটাকে কিভাবে সামলাতে হবে তা জানে না। একটি প্রবাদ আছে, যখন দেখবে তুমি একটি গভীর গর্তে পড়ে গেছো তখন আরও খোঁড়া বন্ধ করো। ঠিক তেমনি বেশিরভাগ মানুষ জনসম্মুখে কথা বলতে ভয় পায়।
মনোবিজ্ঞানীরা বলেন এই ভয় আসলে প্রত্যাখ্যাত হওয়ার ভয় থেকে আসে। অন্যদের থেকে আলাদা হওয়ার ভয়, মানুষ কি ভাববে বা কেউ হাসবে কিনা, এই সব চিন্তা থেকেই তারা পিছিয়ে যায়। তাই তারা যা করছে তাতেই নিজেকে মিশিয়ে দেয়। তারা জনতার ভিড়ে নিজেকে হারিয়ে ফেলে আর ভাবে যা সবাই করছে তাই ঠিক। তোমার বাড়ি তোমার সবচেয়ে বড় সম্পদ, এই কথাটাও আমরা বারবার শুনে আসছি। ঋণ নিয়ে বাড়ি কেন, প্রমোশন হয়েছে, বেতন বেড়েছে, এখন নতুন বাড়ি নাও, এই সব কথাই আমরা শুনতে শুনতে অবচেতনে ধরে নিয়েছি যে যা সবাই করছে তাই নিশ্চয়ই সঠিক, কারণ এত লোক একসঙ্গে ভুল করতে পারে না। আমরা এমনটাই ভাবি, তাই না? না, এমনটা একেবারেই নয়। ধনী বাবা বলেছিলেন জাপানিরা 3টি জিনিসের শক্তি জানত: তরোয়াল, মূল্যবান রত্ন এবং আয়না। তরোয়াল প্রতীক যুদ্ধ ও শক্তির, রত্ন প্রতীক অর্থের শক্তির, আর আয়না প্রতীক নিজের ভেতরে থাকা লুকানো শক্তির। এই আয়নাই আমাদের সবচেয়ে বড় শক্তি। যখন তুমি নিজেকে চেনো, আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজেকে প্রশ্ন করতে পারো যে আমি কি সঠিক পথে আছি নাকি আমি শুধু ভিড়ের একজন সদস্য হয়ে আছি, তাহলে সেই প্রশ্নের যে উত্তর তুমি নিজের ভেতর থেকে পাবে সেটাই তোমার আসল শক্তি। গরিব ও মধ্যবিত্ত মানুষ নিজেদের অর্থের দাস বানিয়ে ফেলে, এই কারণেই তারা কখনো ধনী হতে পারে না। 16 বছরের রবার্ট ও তার বন্ধু মাইক প্রায়ই ধনী বাবার সঙ্গে মিটিংয়ে যেত। সেই মিটিংগুলোতে ধনী বাবা তার অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার, ইনভেস্টর ও কর্মচারীদের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা করতেন। সেখানে আমরা এমন এক ধনী বাবাকে দেখি যিনি খুব বেশি শিক্ষিত নন, মাত্র 13 বছর বয়সেই স্কুল ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আজ তিনি মিটিং চালান, তার অধীনে কর্মরত শিক্ষিত মানুষদের নির্দেশ দেন এবং ব্যবসার টিপস শেখান। তিনি ভিড়ের অংশ হননি, ঝুঁকি নিয়েছেন, মানুষ কি ভাববে তা নিয়ে চিন্তা করেননি। এই মিটিংগুলোর ফলাফল ছিল এমন যে রবার্ট ও মাইকের আর স্কুলে পড়ায় মন বসত না। যখনই তাদের শিক্ষক কোনো কাজ দিতেন তাদের নিয়ম মেনে সেটি করতে হতো। তখন তারা বুঝতে পারল স্কুলের শিক্ষা শিশুদের প্রতিভাকে বিকশিত করে না, বরং তা দমন করে দেয়, তাদের সৃজনশীলতাকে মেরে ফেলে এবং সমাজের এক যান্ত্রিক অংশে পরিণত করে দেয়। তারা শিক্ষকের এই কথাও মানতে চায়নি যে ভালো গ্রেড পেলেই সফল ও ধনী হওয়া যায়। একদিন রবার্টের তার গরিব বাবার সঙ্গে বিতর্ক হয়। তার বাবা বিশ্বাস করতেন তাদের বাড়িতেই তাদের সেরা বিনিয়োগ, কিন্তু বাস্তবে তিনি এক র্যাট রেসে দৌড়াচ্ছিলেন। তার আয় ও খরচ প্রায় সমান ছিল, ফলশ্রুত এক মুহূর্ত বিশ্রাম নেওয়ারও সময় ছিল না। রবার্ট তাকে বোঝাতে চেয়েছিলেন যে তার বাবার বাড়িটি আসলে কোনো অ্যাসেট নয়, বরং লায়াবিলিটি। বাড়িটির জন্য তাদের টাকা খরচ হচ্ছিল, কিন্তু বিনিময়ে কোনো আয় আসছিল না। এই কথাটি তার গরিব বাবা বুঝতে পারেননি। এটাই ছিল গরিব আর ধনী বাবার মধ্যে আসল পার্থক্য। তাদের বিতর্ক চলতেই থাকল। রবার্ট বলেছিলেন, অধিকাংশ মানুষের জীবন লোন শোধ করতেই কেটে যায়। যে বাড়ি তারা কেনে তার জন্য 30 বছর ধরে ঋণ শোধ করে, তারপর আরও বড় বাড়ি কেনার জন্য নতুন করে লোন নেয়। বাড়ির দাম আদৌ বাড়বে কিনা তা তো অনিশ্চিত। অনেকেই এমন অবস্থায় পড়ে যেখানে তারা বাড়ি কেনার জন্য বাড়ির দামের চেয়ে বেশি ঋণ নেয়, ফলে তাদের মাথায় এমন এক বোঝা চাপিয়ে দেয় যা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে যায়। সবচেয়ে বড় ক্ষতি হয় এই কারণে যে তারা অন্য কোথাও বিনিয়োগ করতে পারে না, সব টাকা ওই বাড়িতে আটকে যায়, তারা বিনিয়োগ শেখারও সুযোগ পায় না। এইভাবে অনেক অ্যাসেট তাদের হাতছাড়া হয়ে যায়। যদি এর পরিবর্তে মানুষ কেবল অ্যাসেট তৈরি করার দিকে মনোযোগ দিত, তবে তাদের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল হতো। উদাহরণস্বরূপ, রবার্টের স্ত্রীর বাবা মা এক বিশাল নতুন বাড়িতে চলে গেলেন। তাদের মনে হয়েছিল বড় আর নতুন বাড়ি নেওয়া একটা ভালো সিদ্ধান্ত, কারণ অন্য সবার মতো তারাও ভাবতেন বাড়ি মানেই অ্যাসেট। কিন্তু পরে তারা অবাক হয়ে দেখলেন বাড়িটির প্রপার্টি ট্যাক্স প্রতি মাসে $1000। তাদের জন্য একটা বিশাল অঙ্কের টাকা। তারা তখন অবসরপ্রাপ্ত, ফলে এত ট্যাক্স দেওয়া তাদের বাজেটের বাইরে ছিল। আমরা এখানে এটা বলছি না যে আপনি নতুন বাড়ি কিনবেন না, আমরা শুধু বলতে চাই যে টাকা দিয়ে আপনি বড় বাড়ি কিনবেন সেই টাকাটা যদি কোনো অ্যাসেটে বিনিয়োগ করেন সেটাই বেশি লাভজনক হবে, কারণ আপনার অ্যাসেট আপনার জন্য আয় করবে আর কিছুদিন পর আপনার কাছে এত টাকা থাকবে যে আপনি সহজেই নিজের পছন্দের বাড়ি কিনতে পারবেন, তাও আবার কোনো ঋণ ছাড়াই। এখন প্রশ্ন হলো, ধনীরা আরও ধনী হয় কেন আর মধ্যবিত্তরা কেন এগোতে পারে না? এর কারণ খুবই সহজ। ধনীরা তাদের টাকাকে এমনভাবে কাজে লাগায় যে টাকা তাদের জন্য আরও টাকা তৈরি করে। সেই আয় থেকেই তাদের সব খরচ নির্বিঘ্নে চলে যায়। আর মধ্যবিত্তরা কি করে? তারা শুধু মাসের 1ম তারিখের অপেক্ষায় থাকে, বেতন পাওয়ার দিনের। মানে হলো, আমরা যে সমাজে বাস করি সেখানে অনেকেই ঋণে ডুবে থাকে। নিজের বাড়িকে সম্পদ মনে করাই মূল কারণ যা আমাদের ঋণের বোঝাই থাপিয়ে দেয়। আজকাল অধিকাংশ মানুষেরই এমন চিন্তাধারা। যদি বেতন বেশি হয় তারা ভাবতে থাকে যে এখন বড় বাড়ি নেওয়া সম্ভব,
কারণ তারা মনে করে এটি তাদের অর্থের সঠিক ব্যবহার। কিন্তু যদি সেই টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করা যেত, তাহলে তাদের জীবন চিরকাল পরিবর্তিত হতে পারত। কিন্তু তা সম্ভব হয় না, কারণ তাদের সমস্ত সময় কঠোর পরিশ্রমে চলে যায়। তারা তাদের চাকরিকে নিরাপদ ভাবতে থাকে এবং তাই অন্য কোনো চিন্তা করতে পারে না। পাশাপাশি তাদের ওপর ঋণের বোঝা এতটাই থাকে যে তারা চাকরি ছাড়ার ঝুঁকি নিতে পারে না। এখন নিজের সঙ্গে প্রশ্ন করুন, যদি আজ আপনি চাকরি ছেড়ে বিশ্রামে যান, তাহলে কতদিন আপনার জীবন চলবে? যদি আপনি আর্থিকভাবে শিক্ষিত না হন এবং সারা জীবন কেবল বেতনের ওপর নির্ভর করে চলেন আর সম্পদের পরিবর্তে দায়ভার লায়াবিলিটি নিয়েছেন, তাহলে নিশ্চিতভাবে আপনার জীবন অনেক কঠিন হবে। কেবল নেটওয়ার্থের ওপর নির্ভর করে আপনার কাজ চলবে না। নেটওয়ার্থ দেখায় আপনার কাছে আসলেই কত টাকা আছে, এমনকি তা গ্যারেজে রাখা পুরনো গাড়ি হিসেবেও থাকলেও, যদিও সেই গাড়ি কাজে আসে না। ওয়ার্থ মানে হলো আপনার কাছে থাকা টাকা থেকে আপনি কতটা আরও টাকা উপার্জন করতে পারছেন। যেমন ধরুন, আপনার কাছে কোনো সম্পদ আছে যা প্রতি মাসে $3000 আয় দেয়, আর আপনার মাসিক খরচ $6000, তাহলে আপনি কেবল অর্ধেক মাস চলতে পারবেন। সমাধান হলো আপনার সম্পদ থেকে প্রাপ্ত আয় বাড়ানো। যখন সেই আয় $6000 পৌঁছাবে, রাতারাতি ধনী হবেন না, কিন্তু এইভাবেই আপনি ধীরে ধীরে সমৃদ্ধ হতে শুরু করবেন। আপনার সম্পদ যদি পুরো খরচ কভার করতে পারে, তখনই ধনী হওয়া সম্ভব। ধনী তখনই হবেন যখন আপনার খরচ আপনার সম্পদের বৃদ্ধির চেয়ে কম থাকবে। চতুর্থ শিক্ষা হলো নিজের কাজে মন দিন। বিশ্বের সবচেয়ে বড় ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডের প্রতিষ্ঠাতা রে ক্রক 1947 সালে MBA ক্লাসে একটা চমৎকার বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতার পর শিক্ষার্থীরা কিছু সময় তার সঙ্গে কাটাতে চাইলেন। কথোপকথনের সময় রে হঠাৎ প্রশ্ন করলেন, আপনাদের কি জানা আমি কোন ব্যবসায় আছি? সবাই জানত তিনি হ্যামবার্গার বিক্রি করেন। তিনি হেসে বললেন তার আসল ব্যবসা হলো রিয়েল এস্টেট, কারণ ম্যাকডোনাল্ডের প্রতিটি লোকেশন বেছে নেওয়া হয় এবং সেই জমিও ফ্র্যাঞ্চাইজির সাথে বিক্রি হয়। এটি বোঝায় যে যারা ম্যাকডোনাল্ডের ফ্র্যাঞ্চাইজ কেনে, তাদেরকে সেই জমি কিনতে হয়। এইভাবে এটি রিয়েল এস্টেট ব্যবসা হয়ে ওঠে। আমির ড্যাড রবার্টকে শেখাতেন, মানুষ প্রায়ই নিজের কাজের বদলে অন্যের জন্য কাজ করে। তারা ট্যাক্স দিয়ে সরকারের জন্য, কোম্পানির জন্য, ব্যাংকের মর্টগেজ দিয়ে ব্যাংকের জন্য কাজ করে। এর কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের চাকরিবি হতে শেখায়, মালিক নয়। যা পড়েছেন তা অনুযায়ী আপনি যা হবেন। যদি বিজ্ঞান পড়েন ডাক্তার হবেন, গণিত পড়লে ইঞ্জিনিয়ার হবেন। কিন্তু সমস্যা হলো এটি শিক্ষার্থীদের কাজে আসে না, কারণ তারা চাকরি এবং ব্যবসার মধ্যে পার্থক্য বুঝতে পারে না। যদি কেউ জিজ্ঞেস করে আপনার ব্যবসা কি, আপনি বলতে পারবেন না যে আমি ডাক্তার বা আমি ব্যাংকার। এটি আপনার পেশা, ব্যবসা নয়। মানে যা করেন সেটিকে আপনার ব্যবসা বানান, চাকরি নয়। সারা জীবন অন্যের জন্য কাজ করে তাদের ধনী করার বদলে নিজের জীবন সুখী করতে কাজ করুন। অনেকের কাছেই দেরিতে বুঝতে আসে যে তাদের হাউস লোন তাদের জীবনকে কষ্ট দেয়। তারা বুঝতে পারে যে যা তারা সম্পদ মনে করেছিলেন, আসলে তা কখনোই সম্পদ ছিল না। যেমন তারা গাড়ি কিনলে তার সাথে যুক্ত খরচ তাদের দায় হয়ে যায়। এই কারণেই আমরা সম্পদের কলমে এত গুরুত্ব দিচ্ছি, কেবল আয়ের কলমে নয়। এটাই আর্থিকভাবে নিরাপদ থাকার সঠিক উপায়। আপনি কত ধনী তা জানার সঠিক উপায় নেটওয়ার্থ নয়, কারণ সম্পদ বিক্রি করলেও তার উপর ট্যাক্স দিতে হয়। এই বই আপনাকে কখনো বলবে না চাকরি ছেড়ে দিতে। চাকরি করুন এবং পাশাপাশি সম্পদ কিনতে থাকুন। এবং যখন আমরা সম্পদ বলি, আমরা সত্যিকারের এবং আসল অর্থের সম্পদের কথা বলছি।